নিউক্লিয়াস সাইজ এবং স্ট্রাকচার। নিউক্লিয়াসগুলোর দু রকমের প্রপার্টি হয় বা ক্যারেক্টার হয়। একটা হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা হচ্ছে ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্স। তার মধ্যে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার মাস, নিউক্লিয়ার সাইজ, নিউক্লিয়ার শেপ, বাইন্ডিং এনার্জি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই সমস্তগুলো থাকে। অন্যদিকে ডায়নামিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রিয়াকশান, এক্সাইটেশন, রেডিওঅ্যাক্টিভ ডিকে, এই সমস্তগুলো ডায়নামিক ক্যারেক্টারের মধ্যে পড়ে। এছাড়া প্রোটন এবং নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়ন, এবং নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়ন বা প্রোটন এবং নিউট্রন দেখা যায়। তো এই নিউক্লিয়নদের চার্জ, রেস্ট মাস, স্পিন এবং ম্যাগনেটিক মোমেন্ট, চারটে কোয়ান্টিটি খুব গুরুত্বপূর্ণ। প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের কিন্তু জিরো। প্রোটনের এবং নিউট্রনের রেস্ট মাস প্রায় কাছাকাছি, 1.6725 × 10⁻⁻27 কেজি, আর নিউট্রনের 1.67482 × 10⁻⁻27 কেজি। তাহলে করসপন্ডিং এনার্জিগুলো 938 মেগা ইলেকট্রন ভোল্ট এবং 939 মেগা ইলেকট্রন ভোল্ট। স্পিন দুজনেরই হাফ, দুজনেই ফার্মি পার্টিকেল। ম্যাগনেটিক মুভমেন্ট কিন্তু প্রোটনের পজিটিভ, নিউট্রনের নেগেটিভ। কুলম্বস ল অনুসারে এই পজিটিভলি চার্জ যে প্রোটনগুলো, তারা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে একে অপরকে রিপেল করে। তাহলে রিপেল যেহেতু করে, তার মানে নিউক্লিয়াসটা স্টেবল কিভাবে হচ্ছে? অর্থাৎ এইখানে কিন্তু একটা শর্ট রেঞ্জ অ্যাট্রাকটিভ ফোর্স নিশ্চয়ই থাকে। এই শর্ট রেঞ্জ অ্যাট্রাকটিভ ফোর্সটাকেই বলা হয় নিউক্লিয়ার ফোর্স। এবং সেই নিউক্লিয়ার ফোর্সটা প্রোটন থেকে নিউট্রনে অনবরত রূপান্তরের মাধ্যমে আসে। প্রোটন থেকে নিউট্রন এবং নিউট্রন থেকে প্রোটন, এই রূপান্তরটা হতে থাকে। এই রূপান্তরের ফলে ওই নিউক্লিয়ার ফোর্সটা তৈরি হয়। নিউক্লিয়ার স্পিন অবশ্যই হাফ এইচ ক্রস। তো যদি ইভেন নাম্বার অফ নিউক্লিয়াস, কোনো একটা ইভেন নাম্বার অফ নিউক্লিয়নস যদি থাকে, তাহলে হাফ এইচ ক্রস ইন্টু একটা ইভেন নাম্বার, অথবা জিরো হতে পারে। আর যদি অড হয় তাহলে অবশ্যই হাফ ইন্টু অড নাম্বার, অর্থাৎ সেটা হাফই থেকে যাবে, হাফেরই গুণিতক থেকে যাবে। কিন্তু যদি ইভেন সংখ্যক নিউক্লিয়ন থাকে তাহলে কিন্তু সেটা হয় ইভেন হয়ে যাবে, বা মানে ইন্টিগ্রাল হয়ে যাবে, বা জিরো হয়ে যাবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা বা জিরো। আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যার সমান, আইসোবার মানে যাদের মাস নাম্বার অর্থাৎ প্রোটন নিউট্রনের যোগফলটা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যাটা যাদের সমান, আইসোমার, আইসোমার মানে একই পরমাণু নিউক্লিয়াস কিন্তু একটা বেশি অ্যাক্টিভ, সেটাকে মাথায় স্টার দিয়ে লেখা হয়। যেমন স্ট্রনসিয়াম, এই স্ট্রনসিয়ামের মাথায় স্টার দেওয়া মানে সেটার থেকে যখন নর্মাল স্ট্রনসিয়াম হবে তখন একটা গামা রশ্মি বেরিয়ে আসবে। অর্থাৎ দুটোই স্ট্রনসিয়াম কিন্তু একটা গামা অ্যাক্টিভ। এরা হচ্ছে আইসোমার বা আইসোমেরিক নিউক্লি। আর একটা হচ্ছে মিরর নিউক্লি, মানে যাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যা পরস্পরের অপোজিট। 4 বেরিলিয়াম 7 আর 3 লিথিয়াম 7। অর্থাৎ এখানে প্রোটন 4, নিউট্রন 3, অন্যদিকে এখানে প্রোটন 3, নিউট্রন 4। এই দুটো হচ্ছে পরস্পর মিরর নিউক্লি। নিউক্লিয়াসের কিছু প্রপার্টি রয়েছে, যেমন চার্জটা মূলত প্রোটনের জন্য আসে, কারণ নিউট্রনের তো চার্জ নেই। তাহলে সেখানে যদি জেড সংখ্যক প্রোটন থাকে তাহলে টোটাল চার্জ হয়ে যাবে জেড ইন্টু
ই, কারণ প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সাথে সমান, যেখানে ইটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। যদি মাস নাম্বার এ হয় তাহলে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স হচ্ছে জেড সংখ্যক প্রোটন আর এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন। এই মাসটাকে, টোটাল মাসটাকে আমরা খুব কাছাকাছি পাবো, মাস নাম্বারের খুবই কাছাকাছি পাবো, এবং সেটাকে অ্যাটমিক মাস ইউনিটে লেখা হয়। অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে এটা কার্বনের যে আইসোটোপ 6C12, সেই আইসোটোপটা 1/12 যে মাসটা হয় সেটাকে বলা হয় 1 mu। অর্থাৎ 6.023 × 10⁻23 সংখ্যক 6C12 আইসোটোপের মাস 12 গ্রাম। তাহলে একটির মাস 12/6.023 × 10⁻23 গ্রাম। এর 1/12, এর 1/12 অর্থাৎ 1/12 ইন্টু এটা করলে আসবে 1.6604 × 10⁻⁻24 গ্রাম বা -27 কেজি। এবং তাকে আমরা যদি E = mc² ফর্মুলার সাহায্যে 1 mu পরিমাণ যে ভরটা পেলাম, এই পরিমাণ ভরের সাথে রিলেটেড যে এনার্জি সেটা হয়ে যাবে c² দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ 1 mu মাস ইজ রিলেটেড টু 931.5 MeV। রেডিয়াস, নিউক্লিয়ার রেডিয়াস, নিউক্লিয়াসটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি স্ফেরিক্যাল ধরে নিতে পারি, এবং তার যে ভলিউম সেটা কিন্তু প্রপোর্শনাল টু দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স। অর্থাৎ সেই 4/3 পাই আর কিউ মানে ভলিউম প্রপোর্শনাল টু এ, অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 1/3। তার মানে এটা আমরা যদি প্রপোর্শনালি কনস্ট্যান্ট একটা ধরে নিই r0, এই r0টাকে বলা হয় রেডিয়াস প্যারামিটার। এই r0-র মান হচ্ছে 1.3 × 10⁻⁻15 মিটার বা ফার্মি, 1.3 ফার্মি বা ফেমটোমিটার। অর্থাৎ এটা হচ্ছে রেডিয়াসের সাথে মাস নাম্বারের যে রিলেশন। নেক্সট হচ্ছে ডেনসিটি, নিউক্লিয়ার ডেনসিটি মানে নিউক্লিয়ার মাস বাই নিউক্লিয়ার ভলিউম। তো নিউক্লিয়ার মাস মানে হচ্ছে মাস নাম্বার মাল্টিপ্লাইড বাই দ্য মাস অফ দ্য নিউক্লিয়ন। তো আমরা যেহেতু জানি যে 1.6725 × 10⁻⁻27 কেজি, আরেকটা 1.6748 × 10⁻⁻27 কেজি। তো এটা অ্যাপ্রক্সিমেটলি দুটোকেই, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন দুটোরই মাস 1.67 × 10⁻⁻27 কেজি বলে ধরে নেওয়া যেতে পারে। অর্থাৎ তাহলে এই a × 1.67 × 10⁻⁻27 এটা হয়ে যাবে নিউক্লিয়ার মাস। আর অন্যদিকে 4/3 পাই আর কিউ মানে r0³ × a, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ মাস নাম্বারের উপরে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল ডেনসিটি রোটা। নিউক্লিয়ার ডেনসিটি রো ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মাস নাম্বার। এখান থেকে আমরা যদি r0-র মানটা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো 1.816 × 10⁻17 কেজি পার মিটার কিউব। অর্থাৎ এইটা হচ্ছে নিউক্লিয়ার ডেনসিটি। অর্থাৎ নিউক্লিয়ার ডেনসিটিটা কিন্তু মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ একটা হালকা মলিকিউলের যে হালকা অ্যাটমের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের যে ডেনসিটি, আর একটা ভারী অ্যাটমের যা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসেরও ডেনসিটি নিয়ারলি সেম।
নেক্সট আমরা পড়বো বাইন্ডিং এনার্জি। তো আমরা তো জানলাম যে একটা নিউক্লিয়াস এর ভেতরে যে নিউক্লিয়নগুলো থাকে তারা পরস্পর খুবই শর্ট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের মধ্যে কাজ করে, অর্থাৎ যেটাকে আমরা নিউক্লিয় বল বলে থাকি। তো যখন দুটো পার্টিকেল পরস্পরকে অ্যাট্রাক্ট করে, তো তাদেরকে যদি আমরা সেপারেট করতে চাই, তাহলে তাদের যোগফলটা, মাসগুলোর যোগফলটা নিশ্চয়ই সেই বাউন্ড থাকা অবস্থার মাসের থেকে নিশ্চয়ই বেশি হতে হবে। তার কারণে এনার্জি আমাকে দিতে হবে সেপারেট করার জন্য। এই যে এনার্জিটা ওই নিউক্লিয়াসটাকে, মানে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে নিউক্লিয়নগুলোকে স্টেবল করে রাখে বা বাউন্ড করে রাখে, সেই এনার্জিটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। তার মানে আমাদের যে অ্যাজিউমড নিউক্লিয়ার মাস সেটা হবে জেড ইন্টু প্রোটনের মাস প্লাস নিউটনের সংখ্যা ইন্টু নিউটনের মাস। তাহলে রিয়েল নাম্বার মাস যেটা নিউক্লিয়াসের, সেটাকে আমরা বলবো এম নিউক্লিয়ার। তার মানে এই দুটো হচ্ছে সেপারেটেড অবস্থার টোটাল মাস, আর এইটা হচ্ছে NuC, এটা হচ্ছে বাউন্ড থাকা অবস্থার মাস। তার মানে এই যে ডিফারেন্সটাকে আমরা বলবো ডেল্টা এম, এইটাকে বলা হয় মাস ডিফারেন্স বা মাস ডিক্রিজ। এবং এই যে মাস ডিফারেন্সটা পেলাম, এইটাকে যদি আমরা c² দিয়ে গুণ করি, তার করেসপন্ডিং যেটা এনার্জি সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। অর্থাৎ বাইন্ডিং এনার্জির এক্সপ্রেশনটা কি হয়ে গেল, ZMP প্লাস NMN মাইনাস MNuC ইন্টু c²। এইটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এখন এইটাকে আমরা যদি ZMP প্লাস NMN সাথে যদি আরো জেড সংখ্যক ইলেকট্রন যোগ করি, কারণ একটা অ্যাটম যদি আনতে হয় তাহলে জেড সংখ্যক যদি প্রোটন থাকে নিউক্লিয়াসে, তাহলে সেই অ্যাটমটাতে নিশ্চয়ই আরো জেড সংখ্যক ইলেকট্রন রয়েছে, আর সেটা আমরা আবার বিয়োগ করে দেবো, অর্থাৎ আমরা এইটার সাথে কমন নিয়ে নেব জেড ইন্টু এমই। তার মানে এম নিউক্লিয়াস প্লাস জেড ইন্টু এমই, মানে এটা নিশ্চয়ই হয়ে গেল অ্যাটমের ভর। আর এখানে জেড সংখ্যক প্রোটন আর জেড সংখ্যক ইলেকট্রন, মানে জেডটা কমন নিলে প্রোটন প্লাস ইলেকট্রন, মানে হয়ে গেল হাইড্রোজেন ZMH, তার সাথে NMN, আর এইটা হয়ে গেল অ্যাটম। অ্যাটমের মাসটাকে M অফ A, Z লেখা যায়, অর্থাৎ যে অ্যাটমটার অ্যাটমিক নাম্বার হচ্ছে Z এবং মাস নাম্বার হচ্ছে A। তো এখন এই বাইন্ডিং এনার্জির এক্সপ্রেশনটা এইটা হচ্ছে c² দিয়ে গুণ হবে, প্রতিটা লাইনে c² দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা ইন্টু c²। তো এখন বাইন্ডিং এনার্জি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এলিমেন্টটা স্টেবল হবে, আর বাইন্ডিং এনার্জি যদি লেস দেন 0 হয় তার মানে এনার্জি লাগবেই না, ভেঙেই বসে আছে, তার মানে সেটা আনস্টেবল হয়ে যাবে। কার্বনের যে আইসোটোপ এই 6C12, এটা ছাড়া বাকি সমস্ত যে অ্যাটম তাদের প্রত্যেকের কিন্তু মাসটা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যার খুবই কাছাকাছি। একমাত্র কার্বনের এই আইসোটোপ 6C12 এটাই একমাত্র সম্পূর্ণ পূর্ণ সংখ্যা।
তো আমরা যদি কোনো একটা মেজার্ড অ্যাটমিক মাস নিই, অর্থাৎ একটা অ্যাটমের যে মাস এম অফ এ কমা জেড, আর তার সাথে যেটা মাস নাম্বারের, অর্থাৎ কার্বনের ক্ষেত্রে যেটা দুটোই 12, কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে 4.002603, আর এটা হচ্ছে 4, অর্থাৎ এই বিয়োগফলটা হচ্ছে 0.002603। অবশ্যই এটা অ্যাটমিক মাস ইউনিটে লেখা হচ্ছে। ঠিক একইভাবে অক্সিজেনের জন্য এইটা হচ্ছে 15.994915, আর এইটা পুরোপুরি এটা হচ্ছে 16। এটা হচ্ছে হিলিয়ামের জন্য, এটা অক্সিজেনের জন্য। সেটা কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে বিয়োগফলটা, এই বিয়োগফলটাকে বলা হচ্ছে মাস ডিফেক্ট। এবং সেই মাস ডিফেক্টকে আমরা যদি নিউক্লিয়নের সংখ্যা দিয়ে ভাগ করি, মানে এ দিয়ে ভাগ করি, মানে এই বিয়োগফলটাকে আমরা যদি ডেল্টা এম প্রাইম বলি, তাকে আমরা যদি এ দিয়ে ভাগ করি, সেই ডেল্টা এম প্রাইম বা এ, এই টার্মটাকে বলা হয় প্যাকিং ফ্র্যাকশন। অর্থাৎ সেটা হচ্ছে এম অফ এ কমা জেড মাইনাস এ ডিভাইড বাই এ। দিস ইজ দ্য প্যাকিং ফ্র্যাকশন। অর্থাৎ প্যাকিং ফ্র্যাকশনের সাথে আমরা অ্যাটমিক যে মাস তার রিলেশনটা পেয়ে যাচ্ছি কোনাকুনি গুণ করলে a into 1 plus f. This is the atomic mass and packing fraction এর মধ্যে রিলেশন। তো সেই প্যাকিং ফ্র্যাকশনের সাথে মাস নাম্বারের যে প্লট, সেই প্লটটা হবে এরকম ধরনের একটা প্লট দেখা যায়, এদিকে এ, এদিক বরাবর এফ, অর্থাৎ প্যাকিং ফ্র্যাকশন। আর আমরা যে বাইন্ডিং এনার্জি পেয়েছিলাম, সেই বাইন্ডিং এনার্জিকে আমরা যদি এ দিয়ে ভাগ করি, অর্থাৎ মাস নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব বাইন্ডিং ফ্র্যাকশন, অর্থাৎ বাইন্ডিং এনার্জি বাই এ। এটা হচ্ছে বাইন্ডিং ফ্র্যাকশন। সি স্কোয়ার না লিখলে আমরা এনার্জি ইউনিটে বলবো, কথাটা বলবো ইন এনার্জি ইউনিট, যদি সি স্কোয়ারটা না লিখি, অর্থাৎ মাসের আকারেও আমরা লিখতে পারি, সেক্ষেত্রে বলবো ইন এনার্জি ইউনিট। তো এর যে ভেরিয়েশন এর সাপেক্ষে, সেই ভেরিয়েশনটা এরকম ধরনের। এই পিকটা হচ্ছে যেখানে, সেখানে এর মানটা হচ্ছে 56, আর বাকি আরো কিছু ছোট ছোট পিক রয়েছে, সেটা আমরা নিউক্লিয়ার মডেলে আরো ভালো করে জানবো, যে এই ছোট ছোট পিকগুলোতে তাদের যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটি নিউক্লিয়ার স্টেবিলিটি বেড়ে যায়, এবং সেই পার্টিকুলার যে নাম্বারগুলোতে এই লোকাল ম্যাক্সিমাগুলো পাওয়া যায়, অর্থাৎ ছোট ছোট পিকগুলো, সেই নাম্বারগুলোকে আমরা ম্যাজিক নাম্বার বলে নাম দেব। এখন এই বাইন্ডিং ফ্র্যাকশন খুবই কম যখন একেবারে হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে, তারপরে এটা আস্তে 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 বাড়তে থাকে, এবং সেটা প্রায় 8 মেগা ইলেকট্রন ভোল্টে পৌঁছে যায় 20 জন্য, এবং তারপরে আবার এটা বাড়তে বাড়তে একেবারে 8.7-এ পৌঁছে যায়, 8.7 মেগা ইলেকট্রন ভোল্টে পৌঁছে যায় 56 আয়রনের জন্য, এবং তারপরে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এ বৃদ্ধির সাথে সাথে বাইন্ডিং এনার্জি চেঞ্জটা খুবই কম, প্রায় কনস্ট্যান্ট। এই গ্রাফটার এই জায়গাটা, অর্থাৎ বেশিরভাগ যে এর বৃদ্ধির জন্য বাইন্ডিং ফ্র্যাকশনটা প্রায় কনস্ট্যান্ট, বা চেঞ্জ খুব একটা নেই বললেই চলে, মানে সেটা 20 থেকে 180 পর্যন্ত ভার্চুয়ালি কনস্ট্যান্ট বলা হয় এটাকে, এবং সেইটাই স্যাচুরেশন প্রপার্টি অফ নিউক্লিয়ার ফোর্সকে ডিফাইন করে। 10%ও ভেরিয়েশন হয় না 20 থেকে 180-র মধ্যে। আর হালকার থেকে 56-র দিকে যখন যাব, বাইন্ডিং এনার্জি কার্ভটা বাড়ছে,
আবার যখন 56 থেকে আবার ভারীর দিকে যাব, ভারী নিউক্লিয়াসের দিকে, মানে এটা বাড়ছে 56-র পরে, তখন আবার এনার্জি কমে যাচ্ছে। তার মানে হচ্ছে যে আমরা যখন ফিশন প্রক্রিয়া ঘটাবো, অর্থাৎ ভারী নিউক্লিয়াস থেকে, মানে এইদিকে ভারী নিউক্লিয়াস যদি থাকে, সেখান থেকে যদি আমরা ওপরের দিকে যাই, তার মানে আমরা কি বুঝবো, যে এনার্জি বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই বাড়তি এনার্জিটা আমাদের কিন্তু রিলিজ হবে। সেটা আমরা এই গ্রাফের এই দিকের অংশটা থেকে ব্যাখ্যা দিতে পারি, যে ফিশনের ফলে কেন প্রচুর পরিমাণে এনার্জি নির্গমন হয়, এবং সাথে আরেকটা, যে স্যাচুরেশন প্রপার্টি অফ নিউক্লিয়ার ফোর্স, মানে অনেকটা জায়গা জুড়ে যে চেঞ্জ, সেই চেঞ্জটা খুবই কম। এবং এই যে দুটো গ্রাফ দেখলাম আমরা, এই দুটো গ্রাফ পরস্পরের কমপ্লিমেন্টারি, অর্থাৎ একটা গ্রাফ আমার এরকম এরকম ধরনের, আর একটা গ্রাফ কিন্তু ঠিক তার অপোজিট। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা বলতে পারি যে আহ, কেন একটা ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকতে পারে না। Non-existence of electron in nucleus. ডেল্টা এক্স মানে পজিশন আনসার্টেনটি, সেটা ডায়ামিটারের সাথে যদি সমান ধরে নেওয়া হয় 2 × 10⁻⁻14 মিটার, তাহলে আনসার্টেনটি প্রিন্সিপাল অনুসারে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার ইকুয়ালস টু এইচ ক্রস বা এইচ ক্রস বাই 2, যেটা খুশি লেখা যেতে পারে। তাহলে ডেল্টা পি ইজ ইকুয়াল টু এইচ ক্রস বাই ডেল্টা এক্স, এটা হচ্ছে মিনিমাম আনসার্টেনটি। যেহেতু গ্রেটার ইকুয়ালস টু আছে, তাহলে সর্বনিম্ন মানে ডেল্টা পি মিনটা হচ্ছে এইচ ক্রস বাই ডেল্টা এক্স। তাহলে এইচ ক্রসের মান বসাই 1.054 × 10⁻34 জুল সেকেন্ড, ডিভাইড বাই ডি এর মানটা, মানে ডেল্টা এক্স এর মানটা আমরা বসিয়ে দিলাম। তাহলে সেটা আমরা পেয়ে গেলাম 0.527 × 10⁻20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই যে মিনিমাম মোমেন্টাম, যদি এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাহলে তার মিনিমাম মোমেন্টাম হবে এইটা, সর্বনিম্ন। তাহলে এখন যে টোটাল রিলেটিভিস্টিক এনার্জি, সেটা আমার ই স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার c⁴, মানে যদি পি এর মান, মিনিমাম মান, এবং m0-র ইলেকট্রনের রেস্ট মাস, এগুলো যদি আমরা বসিয়ে দিই, সেটা আমরা দেখতে পাবো 9.88 মেগা ইলেকট্রন ভোল্ট। কিন্তু দেখা যায় যে একটা ইলেকট্রন যদি একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, তার সর্বোচ্চ এনার্জি, মানে তার যে সর্বোচ্চ এনার্জি, সেইটাই দেখা যায় 4 মেগা ইলেকট্রন ভোল্ট। আর একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের ভেতরে থাকতে গেলে তার যে সর্বনিম্ন এনার্জি, ই মিনিমাম, সেটা হয়ে যাচ্ছে 9.88 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এটা হচ্ছে সর্বোচ্চ এনার্জি যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে, মানে রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস থেকে, যেটা বিটা আকারে বেরিয়ে আসছে। তার মানে কখনোই একটা ফ্রি ইলেকট্রন একটা নিউক্লিয়াসের ভেতরে
থাকতে পারে না।